ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কসবা ধরখার হয়ে আখাউড়। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। তোমরা একটু আমাদের সাথে একটু দ্রুত যুক্ত হবা। আজকের এই তোমার হচ্ছে ডি ইউনিটের যেই লাইভ ক্লাসটা, অর্থাৎ সাজেশনমূলক যে ফাইনাল সাজেশন ক্লাসটা, তোমরা একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। আমরা তোমাদেরকে নিউজ চলে আসছে ক্লাসের মাঝখানে, সবখানে ব্রাহ্মণবাড়িয়া চলে আসে। ওকে ভাইরা, একটু আমাদের সাথে একটু দ্রুত যুক্ত হবা। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে বাংলা 30 মার্কের ফাইনাল একটা সাজেশন দেওয়ার কথা তোমাদেরকে দিব। তোমরা একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। ওকে ভাইয়ারা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। আমরা তোমাদেরকে আজকে যেই ডি ইউনিটের যে বিষয়টা আছে একটু দ্রুত শেয়ার দিয়ে দেবে। ক্লাসে শেয়ারটা দিলে আমি তোমাদেরকে আজকে ক্লাসের পিরিয়ডটা দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের যে সাজেশনমূলক ক্লাসের পিরিয়ডটা আছে তোমাদেরকে দিতে পারবো। একটু জাস্ট আমাদেরকে একটু শেয়ার দিয়ে কনফার্ম করবা যে বা শেয়ার দিয়েছে। হ্যাঁ, ওকে প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছি তোমরা ইতিমধ্যে অনেকে শেয়ার দিয়ে দিয়েছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার দিয়েছ। আমি তোমাদের মূল ক্লাসে ঢুকবো এখন। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হবে আমাদের সাথে, সবাই একটু দ্রুত যুক্ত হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি তোমাদেরকে আজকে যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একেবারে মূল যেই আমাদের যেটা দরকার, আমাদের যেটা খুব ওতপ্রোতভাবে দরকার, সেটা হচ্ছে আমাদের এই বিষয়টা। হ্যাঁ, ওকে ভাইয়ারা, তো দ্রুত যুক্ত হবে। সেটা হচ্ছে কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে ফাইনাল সাজেশন, অর্থাৎ ডি ইউনিট। হ্যাঁ, ডি ইউনিটের যে 30 মার্ক, কয় মার্ক ভাইয়া? এই 30 মার্ক আছে। এই 30 মার্কে তুমি খুব সহজে কীভাবে হাত করে নিতে পারবা সেই সকল জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাবো। একটু দ্রুত যুক্ত হবা। হ্যাঁ প্রিয় ভাইরা, একটা আমাদের সাথে দ্রুত যুক্ত হবা। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে কী কী টপিকগুলো পরীক্ষা আসার মতো সম্ভাবনা আছে। ওকে, ঠিক আছে ভাইরা, তাহলে আমি তোমাকে দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দ্রুত একটু শেয়ার দিয়ে দিবা, অনেক শিক্ষার্থী চলে আসতেছে। তাহলে আজকে যে টপিকগুলো, আমাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি, সেটা হচ্ছে বাংলা গদ্য পদ্য এবং বাংলা ব্যাকরণের সাজেশনটা দিব। অর্থাৎ এক ক্লাসের মধ্যেই তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে যেই বিষয়গুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমার খুবই দরকার কোনটাতে, বি ইউনিটে, সরি ডি ইউনিটে যেগুলো দরকার। অর্থাৎ আমরা বি ইউনিট থেকে শিক্ষা নিয়েছি যে কোন টপিকগুলো পরীক্ষা আসার মতো, এবং ডি ইউনিটে কি আসবে সেইগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, সেগুলো দেখানোর চেষ্টা করবো। ওকে ভাইরা, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে আমি আমার মূল ক্লাসে ঢুকি। সেটা হচ্ছে কি, দেখো আমি তোমাকে প্রথমে দেখাবো যে গদ্যের মধ্যে তুমি যেই টপিকগুলো পড়বা, একেবারে সহজ করে বলি, গদ্যের মধ্যে তুমি যেই টপিকগুলো গুরুত্ব সহকারে দেখবা। হ্যাঁ, একটা কি ভাইয়া, একটা হচ্ছে আমার অপরিচিতা। কি দেখবো ভাইয়া, একেবারে মূলটা কি বলে দিলাম। একটা কি দেখবো, একটা অপরিচিতা দেখবা। এই গল্পটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। কিরকম পরীক্ষা প্রশ্ন হবে সেটাও তোমাকে আমি বলি, কিরকম পরীক্ষা প্রশ্ন সেটা তোমাকে আমি একটু ক্লিয়ার করি। দেখো, এই অপরিচিত গল্প থেকে তোমার হচ্ছে যে চরিত্রগুলো আছে, চরিত্র কি আছে ভাইয়া, চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো তুমি একেবারে ভালো মতো দেখবা। মানে শুধু এরকম না যে চরিত্রগুলো কিভাবে ভালো মতো দেখবা। এখন সে কল্যাণী আছে। এখন এই অপরিচিত গল্প থেকে দেখো অধিকাংশ প্রশ্নের মধ্যে অ্যাডমিশন টেস্ট এসে গেছে, যেগুলো আবার নতুন করে প্রশ্ন তৈরি করার মতো সম্ভাবনা খুবই কম। আসতে পারে যেগুলো এই অপরিচিত গল্প থেকে বিগত বছর প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি বিগত বছর প্রশ্ন না দেয়, তাহলে এই অপরিচিত গল্প থেকে যে কোশ্চেনটা দিতে হবে সেটা হচ্ছে শব্দার্থ থেকে। কি থেকে দেবে? শব্দার্থ থেকে পরীক্ষার প্রশ্ন দিবে, এটা শিওর থাকবে। তাহলে তোমাকে আমি কি বললাম ভাইয়া, এই শব্দার্থ থেকে পরীক্ষার প্রশ্ন দিবে। ওকে, তাহলে আমি তোমাকে কি বলছি ভাইয়া, এই শব্দার্থ কি ভাইয়া, এই শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন দিবে। কিভাবে দিবে? যদি নতুন কোনো প্রশ্ন দেয় আর কি। এই অপরিচিত গল্প থেকে যদি প্রশ্ন দেয় বিগত বছরগুলো দিবে, আর যদি নতুন দেয় তাহলে সেটা কি দিবে, শব্দার্থ থেকে দিবে, শব্দার্থ। হ্যাঁ, শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন দিবে। তাহলে আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশা করি তোমরা, তোমাদের এই যে চান্স হচ্ছে, কারো চান্স হচ্ছে না, এই নিয়ে রেজাল্ট নিয়ে সন্ধিহানের মধ্যে আছো, সমস্যা নেই ভাইয়া, লেগে থাকো। সৃষ্টিকর্তা অবশ্যই উপরওয়ালা আছেন, উনি, তুমি যদি কষ্ট করো দেখবে, কষ্ট করলে তোমাকে এমনিতেই আল্লাহ তাআলা
কোনো মাধ্যমে দিয়ে দিবে, হয়তো অ্যাডমিশনের মাধ্যমে সাকসেসনেস দিবে, অথবা কোনো এক বড় কোনো ইস্যুর মাধ্যমে দিবে যেটা তুমি নিচ্ছ বা তোমার জন্য উপকারী না, সেই জন্য তোমাকে দিচ্ছে না। সৃষ্টিকর্তা বিশ্বাস রাখো, উনি অবশ্যই তোমাকে হতাশ করবে না, অবশ্যই দিবেন। এই বিশ্বাসটুকু রাখতে পারলে জীবনে তবে কখনোই হতাশা আসবে না। হ্যাঁ, ওই কিরে শুরু করছে ওলাবান। এখন দেখি বিলাসী গল্পের মধ্যে আসি, তোমাকে একটু ধরে ধরে বলে দিচ্ছি কোন পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর থেকে বিলাসী, এই বিলাসী থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? এই বিলাসী গল্প থেকে মৃত্যুঞ্জয়, হ্যাঁ মৃত্যুঞ্জয় দেখবা, তারপর হচ্ছে নেড়া দেখবা, হ্যাঁ নেড়া সম্পর্কে দেখবা। এই গল্পের বিলাসী চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, বিলাসী এটা দেখবা। এই তিনটা তো দেখবা পাশাপাশি এই গল্প থেকে শিক্ষা কি, এই গল্প তুমি কি শিখছো, কি জানছো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি তোমাকে কি বলছি ভাই, মৃত্যুঞ্জয়, নেড়া আর বিলাসী এই গল্পগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চরিত্রগুলো দেখবা। এবং বিলাসী গল্প থেকে তুমি যে শিখছো, মানে শিক্ষণীয় পাঠ, হ্যাঁ শিক্ষণীয় যে পাঠটা আছে, এই শিক্ষণীয় পাঠটা তোমাকে লাগবে, কারণ বি নোটে এরকম প্রশ্ন আসছে। আর আমি দেখছি, আমি একটা তোমাকে সত্য কথা বলি, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি করছে জানো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম করছে, আমরা বি নোটে যদি হিসাব করি, বি নোটে দেখতাম কি সাহিত্য পাঠ থেকে, হ্যাঁ সাহিত্য পাঠ থেকে অনেক প্রশ্ন দিত, অনেক, মানে গ্রামার পাঠ কম দিয়ে সাহিত্য পাঠ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দিত। আমি যদি ভুল না করি, তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তাহলে তোমার মনে এটা জাগবে যে শুভ ভাই বলছে যে বি ইউনিটে বিগত বছরে সাহিত্য পাঠ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দিত, আর গ্রামার পাঠ থেকে অর্থাৎ ব্যাকরণ পাঠ থেকে কম প্রশ্ন দিত, কম দিত। কিন্তু এবার কি হয়েছে? ঠিক উল্টো হয়েছে। এবার কি হয়েছে? বি ইউনিটে সাহিত্য থেকে কম দিছে আর ব্যাকরণ থেকে বেশি দিছে। তুমি দেখবা ব্যাকরণ থেকে বেশি দিছে। এখন কি করতে হবে? এখন ডি ইউনিটটা কি হইতে পারবে? একবার ডি ইউনিটটা তোমাকে দুটোই সমান পড়তে হবে, 15টা যোগ 15টা, অর্থাৎ সাহিত্য পাঠ থেকে 15টা পড়বা, ব্যাকরণ পাঠ থেকে 15টা পড়বা। ঠিক আছে ভাইয়া? এখন বিলাসী গল্প দেখবা, পরে কি দেখবে? আহ্বান। লিখে রাখো সুন্দর মতো, খাতার মধ্যে লিখে রাখো। কি দেখবা ভাইয়া? আহ্বান গল্প। কি দেখবা? আহ্বান গল্প। এই আহ্বান গল্পটা তুমি দেখবা, এই আহ্বান গল্পটা খুবই সুন্দর। এই আহ্বান গল্পটা পড়তে মন চাবে। তুমি দেখো, আমি আবার বলে দিচ্ছি, তুমি গল্প পড়ে যাও, তুমি আহ্বান গল্প থেকে বিগত বছরের প্রশ্ন বলে কিছুই বুঝবে না, পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। তোমার কাজ হচ্ছে কি করবা? আহ্বান গল্পটা A to Z। এখন তুমি বলতে পারো ভাইয়া সময় তো নাই, তাহলে এতদিন কি করছো? তুমি যদি বলো ভাই সময় নেই, তাহলে এতদিন কি করছো? হ্যাঁ, তাহলে তুমি চান্স দরকার নেই। তোমার যেহেতু সময় নাই, তোমার চান্স দরকার নেই। তুমি এতদিন কি করছো ভাই? তুমি পড়বা না, তোমার চান্স হবে না। তুমি পরিশ্রম না করে চান্স পেয়ে যাবে, এটা হবে নাকি? এটা কখনোই হবে না। তোমার অবশ্যই পড়তে হবে। কিভাবে পড়তে হবে? শুধু এমসিকিউ পড়লে হবে না, হবে না। হ্যাঁ, 100 বার কইতে পারে হবে না। যদি হয় তাহলে সেটা আল্লাহ তাআলার কোনো এক ভাব হয়ে গেছে আর কি, হ্যাঁ, ওটা আলাদা বিষয়। কিন্তু এই যে আহ্বান গল্পটা তুমি সুন্দর মতো গল্পটা একেবারে ধরে লাইন বাই লাইন ধরে পড়তে হবে। কারণ লাইন বাই লাইন ধরে না পড়লে কোথায় যে প্রশ্ন করবে তুমি ঠাউরা পাবা না ভাই, তাহলে তোমাকে আমি আবার রিকোয়েস্ট করতেছি, বিগত বছরের প্রশ্ন তুমি পড়বাই। আমি বিশ্বাস করি তোমরা যারা লাইভে আসো তারা 90% শিক্ষার্থী তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকে জ্বালাফেলা করে বলছো। আমি বিশ্বাস করি প্রশ্ন ব্যাংকে জ্বালাফেলা করে বলছো। কিন্তু 10% শিক্ষার্থী এসে বলো ভাইয়া এখন তো আর সময় নাই, সময় নাই, এত বড় সময় নাই ভাই, তোমার সময় নাই, এটা বললে হবে না। তো সময় নাই, চান্সও নাই, শেষ কথা, সময় নাই, চান্সও নাই। এখন কি করতে হবে? আহ্বান গল্পটা তুমি যদি পারো, একবারে পারো। এখন তো একবার ধরে পড়ার সময় না, আমি এখন সময় নেই, কিন্তু আগে সময় ছিল। হ্যাঁ, আহ্বান গল্পটা কি করবা? সময় থাকলে ধরে একটু পড়বা, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরে থেকে আমার পথ, এটা মাস্ট আসবে, এটা মাস্ট, এখানে কোনো সন্দেহ নাই, এখানে এক বিন্দু সন্দেহ নাই। কি বলছি ভাইয়া? আমার পথ থেকে প্রতি বছর আসছে, এবারও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের হতাশ না করে, অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন আসবে, পরে মাসি পিসি, এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা, এই যে মাসি পিসি আর আমার পথ, আমার কাছে মনে হয়, আমার কাছে কেন মনে হচ্ছে এই দুইটা প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সেটগুলো আছে, এই সেটের মধ্যে অ্যাড করা আছে মাসি পিসি আর আমার পথ। হ্যাঁ, ওকে, হ্যাঁ, একদম মাথা ঝালাই মানে ভাই খেয়ে ফেলছে, একবার খেয়ে ফেলতে হবে যাতে বমি করলে না পড়ে। হ্যাঁ, এরকম কিছু আছে না যে বমি করলেও পড়ে না, মনে হয় একজন বিষ খেয়ে ফেলছে, হ্যাঁ, মৌত চলে আসছে, বমি করতেছে, বিষ আসতেছে না, এরকম ভাবে খাইতে হবে আর কি, বুঝছো? মানে বমি করলে যে পড়বে না, এরকম অবস্থা হইতে হবে। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে মাসি পিসি, রেইনকোট, এই রেইনকোট গল্পটাতে শিক্ষা কি, এটা থেকে পরীক্ষা বেশি প্রশ্ন সবসময় আসে। এই রেইনকোট গল্পের মধ্যে আমাকে বলতে পারবে কি, এই রেইনকোট গল্পের মধ্যে কয়টা আলমারি কিনা হয়েছিল? কয়টি আলমারি? হ্যাঁ, কয়টি আলমারি কিনা হয়েছিল? আলমারি, হ্যাঁ, আলমারি, কয়টি আলমারি কিনা হয়েছিল? ঠিক আছে,
হ্যাঁ বলো দেখি কয়টা আলমারি কিনা হয়েছিল? রেইনকোট গল্পে কয়টা আলমারি কিনা হয়েছিল? হ্যাঁ কয়টা আলমারি কিনা হয়েছিল ভাই? হ্যাঁ একজন বলছে জি ভাইয়া 10টা। হ্যাঁ 10টা আলমারি কিনা হয়েছিল। তাহলে মনে রাখবা হ্যাঁ রেইনকোট গল্পে 10টা আলমারি কিনা হয়েছিল, কলেজের জন্য কয়টা, কোন ডিপার্টমেন্টের জন্য কয়টা, এগুলো মাথায় রাখবা। এন্ড সর্বশেষ নেকলেস। তুমি দেখছো আমি বারবার বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে। আমি হাজারও বলছি ফুল সিলেবাস থেকে তো হয়ই, ফুল থেকে তো ভাই হয়ই, এবং বাইর থেকেও একটা যায়, বাইর থেকে 2-1টা প্রশ্ন থাকে। দেখো এই যে হাসেকে এরকম একটা প্রশ্ন হয়তো বি ইউনিটে বা এ ইউনিটে ছিল আর কি এরকম। তাহলে যে ফুল সিলেবাস তুমি 12টা গদ্য পদ্য 24টা, লাল সালু একটা, উপন্যাস নাটকে একটা, মোট 26টা। এই 26টা পড়ার পরও দেখা যাচ্ছে তোমার বাইর থেকে প্রশ্ন আসছে। তাহলে তুই যদি বলো ফুল সিলেবাস না পড়ে শর্ট সিলেবাস পড়ে যাও, 100% তুমি বাংলাতে 10টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। 100% মানে 10টা কোশ্চেন তোমার অ্যান্সার মিস, 20টা কোশ্চেন হয়তো তোমার শর্ট সিলেবাস থেকে আসবে। আর 10টা কোশ্চেন, 10 মানে বোঝো ভাই, 10 মানে বোঝো অনেক কিছু। অ্যাডমিশনে 10 মানে পাহাড় সমান। হ্যাঁ পাহাড় সমান। তাহলে আমি তোমাকে বলবো ফুল সিলেবাস, নট শর্ট সিলেবাস। ফুল সিলেবাস কি পড়বা? রেইনকোট গল্পটা পড়বা, নেকলেস গল্পটা পড়বা। নেকলেস গল্পটা তুমি অবশ্যই পড়বা, হ্যাঁ অবশ্যই পড়বা। এন্ড সর্বশেষ যদি আর একটু অ্যাড করে দেয় সেটা হচ্ছে মানব কল্যাণ। হ্যাঁ ভাইয়া মানব কল্যাণ যে গল্পটা আছে, এই মানব কল্যাণটা দেখবা। কেন দেখবা জানো? আমি কেন বলতেছি দেখতে, একটু শোনো। আমি কাহিনী বলতেছি, প্রেক্ষাপটটা বলতেছি। এই মানব কল্যাণটা দেখবা কেন জানো? কারণ হচ্ছে এই গল্পের লেখক হচ্ছে আবুল ফজল। একটু দেখবা আবুল ফজল, ঠিক আছে? আবুল ফজল। ক্লাস না করে পিডিএফ পেলে আমি কথা বলতে পারবো না। তো ক্লাস করে পিডিএফ চাইলে শুধু এগুলো দেখতে পারবা, কিন্তু আমি যে এগুলো বলছি সে মনে রাখবে না। তাহলে আমি কি বলবো? আবুল ফজল এই কল্যাণী, মানব কল্যাণ কেন পড়বা? কারণ হচ্ছে আবুল ফজল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হচ্ছে কে? আবুল ফজল। তাহলে সেই জন্য আমি বি ইউনিটে বলছিলাম আসবে ওনার সম্পর্কে প্রশ্ন, এবং ডি ইউনিটে বলতেছি ওনার সম্পর্কে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ কি বলছি? ডি ইউনিটে আবুল ফজল লেখা কি? মানব কল্যাণ। উনি কি ছিলেন? উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন, সাবেক। হ্যাঁ ওকে ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমি আশা করি বোঝাতে পারছি। তাহলে এগুলা ভাইয়ারা এগুলা সুন্দর মতো এগুলোর পাশাপাশি কি বললাম? মানব কল্যাণ। হ্যাঁ মানব কল্যাণ, ঠিক আছে? মানব কল্যাণ দেখবা। কারণ হচ্ছে আবুল ফজল তার লেখা, এটা হচ্ছে এটা। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে থাকে। তাহলে আমি আশা করি বুঝতে পারছি। এখন এগুলো থেকে যে টাইপের প্রশ্ন আসতে পারে খেয়াল করো। এই যে বিষয়গুলো বলছি এগুলো থেকে পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসতে পারে তোমাকে দেখাই। যেমন বলছে কোষ্ঠী পাথর নিয়ে কে বসে আছে। এখন দেখো আমি আবার বলতেছি তোমাদেরকে, আমি আবার সতর্ক করে দিচ্ছি। দেখো আমি আবার হয়তো এরকম হইতে পারে যে দিনটা পরীক্ষা হবে, আমি তোমাকে দেখাইতে পারবো যে ক্লাস থেকে এগুলো পড়াইছি, এগুলো কমন আসছে। আমি যেমন বি নোটে দেখাইছি তোমাদেরকে, B2 তে দেখাইছি যে কমন আসছে, দেখছো তোমরা অনেকে দেখছো যে ভাইয়া ক্লাস থেকে আসতেছে। আমি হয়তো এমনও করবো ডি নোটে পরীক্ষা দেওয়ার পরে বলবো যে এই যে ভাই এখান থেকে এখানে ধরে দেখাবো যেখান থেকে এখানে আসছে। দেখো ভাই আমি তোমাকে আবার বলতেছি, তুমি কি করবা? যে একটুকে বললাম না অপরিচিতা, তারপর হচ্ছে এই কি বলছি মানব কল্যাণ, পর হচ্ছে রেইনকোট, মাসি পিসি, বিলাসী, এগুলো বলছি না? এই গল্পগুলো লাইন বাই লাইন কেন পড়বা জানো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্নের প্যাটার্ন হয় যে বলে যে একটা লাইন তুলে দিবি, যে কোনো গল্প থেকে লাইন তুলে দিয়ে বলবে যে এই লাইনটা কোন গল্পের মধ্যে আছে, ওই লাইনটা আমার কোন গল্পের মধ্যে আছে, এগুলো থেকে একটা প্রশ্ন মানে আসে। তুমি দেখবা পাবা ভাইয়া, তুমি দেখবা এরকম বলবে যে একটা লাইন তুলে দিবে, জাস্ট সিম্পল একটা লাইন তুলে দিবে। যেমন বলছে কোষ্ঠী পাথর, কি বলছে? কোষ্ঠী পাথরের শব্দটা কোন গল্পের মধ্যে আছে বলো তো দেখি। কোষ্ঠী পাথর শব্দটা কোন গল্পের মধ্যে আছে? হ্যাঁ কোন গল্পের মধ্যে আছে? তুমি হয়তো অপশন থেকে বুঝে বলছো যে এটা হচ্ছে ভাই এটা উত্তর হয়ে যাবে। ওকে তাহলে দেখো খেয়াল করো, তাহলে কি বলছি ভাইয়া? আসলে তোমাকে বুঝাইতে পারছি আমি। তাহলে দেখো কোষ্ঠী পাথর, এই কোষ্ঠী পাথর শব্দটা কোন গল্পের মধ্যে আছে? কোন গল্পের মধ্যে আছে? হ্যাঁ আবার যদি বলে মনে করো সিন নদী, কি নদী? একটা নদীর নাম, একটা নদী, সিন একটা নদী। হ্যাঁ এই নদীর নামটা কোন গল্পের মধ্যে আছে বলো? তোমাকে বলছে। এখন তুমি কি এমসিকিউর মধ্যে পাইছো কখনো সিন নদীটা কোন নদী, সিন নদীটা কোন গল্পের মধ্যে উল্লেখ করা আছে? আমার মনে হয় না তুমি পাবা, মানে বইয়ের মধ্যে পাবা। তোমাকে বলে বলছে মনে করো সিন নদীর নামটা কোন গল্পের মধ্যে উল্লেখ ছিল? অপশন দিছে তোমার হচ্ছে রেইনকোট, অপশন দিয়েছে মাসি পিসি, অপশন দিয়েছে অপরিচিতা, অপশন দিয়েছে নেকলেস। বলতে হবে যে সিন নদীটা নামটা কোথায় আছে। এরকম প্রশ্ন তুমি দেখবা দিয়ে পেয়ে গেছো। এই গল্পটা এরকম থাকে, ঠিক আছে ভাইয়া? ওকে তাহলে এই গল্পটায় কোষ্ঠী পাথর হচ্ছে অপরিচিতা, হ্যাঁ অপরিচিতা গল্পের মধ্যে উল্লেখ করা আছে। আর কোষ্ঠী পাথর নিয়ে বসে আছে কে? এই সেকরা, এই লোকটা বসে আছে। এখন পরীক্ষা প্রশ্ন এরকম হইতে পারে, এই কোষ্ঠী পাথর এই সেকরাকে নিয়ে গেছে কারা? সেকরাকে নিয়ে গেছে বিয়ে বাড়িতে নিয়ে গেছে কারা? সম্রাট বাবু নিয়ে গেছে, কল্যাণ নিয়ে গেছে,
মামা নিয়ে গেছে নাকি হরিশ নিয়ে গেছে, প্রশ্ন আসতে পারে এরকম। তুমি পারবা, হ্যাঁ? তাহলে আমি তোমাকে বুঝাই। তাহলে এই যে দেখো সিন নদীটা, কি নদীটা ভাইয়া? সিন নদীটা। সিন নদীটার নাম কোথাও উল্লেখ করা আছে? হ্যাঁ, নেকলেস। গুড, সাবাস। হ্যাঁ, এই তো সাবাস, সবাই উত্তর দিচ্ছে। মুন্নি বলছো, তারপর হচ্ছে কি শাহিদা, তারপর হচ্ছে শান্ত, সবাই বলছো যে সিন নদীটা হচ্ছে নেকলেস গল্পের মধ্যে আছে। এখন একটু প্রশ্ন করি, কারণ আমাকে বলো তো দেখি, এই সিন নদীটা কোথায় আসলে? মানে সিন নদীটা যে নেকলেস গল্পের মধ্যে আছে, ঠিক আছে, মানে সিন নদীটা আসলে কোথায়, মানে কোন দেশে? এটা কি যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে, জার্মানিতে, নাকি বাংলাদেশে? কোথায়? হ্যাঁ, কোথায় বলতে হবে, এটা কোথায়? ওকে, এটা আমার শেষ, আমাকে বলতে হবে এটা কোন দেশের নদী। ওকে, এবার পরবর্তী আসি, তাহলে সঠিক উত্তর হচ্ছে কষ্টিপাত্র। পরেরটা দেখি, বিলাসী গল্প থেকে প্রশ্ন আসতে পারে যেরকম, বিলাসী গল্প থেকে প্রশ্ন যেরকম আসতে পারে, বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ আছে? হ্যাঁ, ওরা হইতে পারে এরকম, কোন পশুর নাম উল্লেখ নেই, এরকম প্রশ্ন হইতে পারে। তাহলে বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ আছে? ম্যালেরিয়া, যক্ষা, বসন্ত, কলেরা, কোনটার কথা উল্লেখ আছে? হ্যাঁ, ফ্রান্স, একদম বলছেন। হ্যাঁ, ফ্রান্স। সিন নদীটা কোথায় ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রান্সে। ফ্রান্সে ভাইয়া, ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সে। ওকে, ঠিক আছে। ওকে, হয়ে গেছে ভাইয়া। এখন আমাকে বলো, এই যে বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ আছে? কোন রোগে? ম্যালেরিয়া, যক্ষা, বসন্ত, নাকি কলেরা? এখন এই ম্যালেরিয়া বাংলাদেশের কত সালে সরকার ঘোষণা করেছে? সরকার ঘোষণা করেছে কত সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করবে? অর্থাৎ WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করবে? সাধারণত তোমাদের পড়াইছে আমি, বলো দেখি একটু। হ্যাঁ, কত সালের মধ্যে তোমার হচ্ছে ম্যালেরিয়া মুক্ত হবে? ওকে, তাহলে বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ আছে? উত্তর কি ভাই আমার? হ্যাঁ, উত্তর হচ্ছে ক নাম্বারটা, অর্থাৎ ম্যালেরিয়া। কি ভাইয়া? ম্যালেরিয়া। এই জন্য বলছি কলেরা। হ্যাঁ, উত্তর হচ্ছে ভাই কলেরা, ঠিক আছে। উত্তর হচ্ছে ম্যালেরিয়া। ওকে, উত্তর হচ্ছে আমার কি, সরি, ম্যালেরিয়া। হ্যাঁ, এই নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। ওকে, তাহলে ভাইয়া বুঝতে পারছি। এবং 2030 সালের মধ্যে, কয় সালের মধ্যে? 2030 সালের মধ্যে বাংলাদেশ সরকার তোমার হচ্ছে এই মুক্ত করবে আর কি। হ্যাঁ, এটা মনে রাখবা। শব্দ হচ্ছে সাউন্ডে। ওকে, ঠিক আছে ভাইয়া। এখন আসি, এরপরে আসি, দেখো এই পরবর্তী প্রশ্নটা দেখে হইতে পারে। এই যে প্রশ্ন পরবর্তী দেখি, আহ্বান গল্প থেকে যেরকম আসতে পারে। আহ্বান গল্পে হ্যাঁ, আহ্বান গল্পে গল্পকথক বড় আমবাগানের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিলেন? প্রশ্ন হচ্ছে এটা। ওকে, পিডিএফ দিব না ভাই, পিডিএফ তোমার হচ্ছে পিডিএফ এরকম হবে না যে ক্লাস না করে পিডিএফ কখনোই দেবো না। ক্লাস শেষ করে শেষের একটা স্ক্রিনশট এবং শেয়ার দিয়ে শেয়ার একটা স্ক্রিনশট দিলে পর হচ্ছে পিডিএফ দেওয়া হবে। এছাড়া কোনো বিকল্প নেই। চাইতে পারবা, মেসেঞ্জারে চাইতে পারবা, পেজে মেসেজ দিয়ে বলবা যে পিডিএফ দেন, বা পিডিএফ দেওয়া হবে না, জাস্ট ওই যে অপশনগুলো ছাড়া। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে বাজারের দিকে, বাজারের দিকে, এই তো সাবাস। তা আহ্বান গল্পে গল্পকথক বড় আম বাগানের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিলেন? উত্তর হচ্ছে বাজারের দিকে। এখন পরীক্ষায় এভাবে বসে আসতে পারে, এই লেখক তো তোমার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমার হচ্ছে ওনার যে বিখ্যাত লেখাগুলো আছে না, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আছে। যেমন পথের পাঁচালী আছে, এটা বিখ্যাত একটা উপন্যাস, বাংলাদেশের সবচেয়ে বড়, মানে যদি বলি সবচেয়ে বড় একটা উপন্যাসের মধ্যে হচ্ছে এই পথের পাঁচালী। এই পথের পাঁচালী ও লেখাকার এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, দেখবা ওই যে তোমরা শুনছো না, তোমার হচ্ছে উমেশ সেন। হ্যাঁ, উমেশ সেন একটা নাম আছে আহ্বান গল্পে, তোমার হচ্ছে এরকম। তো আহ্বান গল্পের লেখা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি বাজারের দিকে যাচ্ছিলেন আর কি, আমবাগানের মধ্য দিয়ে। হ্যাঁ, আমবাগানের ওকে, ঠিক আছে ভাইয়া। সাউন্ড সমস্যা হলে আমাকে বলিও একটু কষ্ট করে। হ্যাঁ, ওকে, তাহলে আমার উত্তর হচ্ছে কি না, বাজারের দিকে যাচ্ছিলেন আর কি। পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এই যে এটা উত্তর পেয়ে গেছি। তরকারি বিক্রি মাসি পিসি থেকে আসছে। মাসি, হ্যাঁ পিসি, হ্যাঁ মাসি পিসি থেকে এটা আসছে, মাসি পিসি থেকে আসছে। তার তরকারি বিক্রির আগে মাসি পিসিরা কি করতো? প্রশ্ন হচ্ছে এটা, তুমি দেখবা গল্পের মধ্যে পাবা এটা। হ্যাঁ, ওকে, বলো ভাই, এটা তোমাকে বলো যে এখানে সঠিক উত্তরটা কি হবে। হ্যাঁ, কি বলছি? তরকারি বিক্রির আগে মাসি পিসি কি বিক্রি করতো? আচ্ছা, তরকারি বিক্রির আগে মাসি পিসি কি বিক্রি করতো? ভাই হ্যাঁ, এটা হচ্ছে কি ডালের বড়ি বিক্রি করতো।
সাউন্ড সমস্যা হচ্ছে কেন? ওকে, দেখি এখন হয় কিনা। ওকে, তাহলে ডালের বড়ি বিক্রি করতে মাসি বেশি, তোমার হচ্ছে তরকারি বিক্রি করার আগে ডালের বড়ি বিক্রি করতে। এখন পরীক্ষা এবার প্রশ্ন আসতে পারবো, এটা দিল না, বলতে পারে এরকম যে এই তরকারি বিক্রির আগে মাসি বেশি। এখন এই যে তরকারি যে বিক্রি করে, এই তরকারি বিক্রি করার সময় বাজারে বুঝছো, বাজারে তোলা নিয়ে কার সাথে মাসি বেশি ঝগড়া হয়েছিল? প্রশ্ন হতে পারে এরকম, কার সাথে মাসি বেশি কি হয়েছিল? ঝগড়া হয়েছিল বাজারে তোলা নিয়ে। বলতে হবে তোলা নিয়ে কার সাথে ঝগড়া হয়েছিল। ওকে, হ্যাঁ, সরকার বাবুর সাথে ঝগড়া হয়েছিল আর কি। তাহলে উত্তর সঠিক কি ভাইয়া? উত্তর ডালের বড়ি আর উত্তর সরকার বাবু। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি আমি। এটা হচ্ছে যোগু। এই যোগু আল্লাহর দিকে কি পোড়া ছেকা দিয়েছিল? যোগু আল্লাহর দিকে কি পোড়া ছেকা দিয়েছিল? প্রশ্ন হচ্ছে এটা, বলো দেখি ভাইরা, যোগু আল্লাহর দিকে কি ছেকা দিয়েছিল? হ্যাঁ, যোগু চিন্তা করছো, যোগু এই লোকটা খুবই অভদ্র লোক, দুষ্ট লোক, হ্যাঁ, সব দিকে দুষ্ট। এই যোগু আল্লাহর দিকে কি পোড়া ছেকা দিয়েছে? হাড়ি পোড়া, চটি পোড়া, লাঠি পোড়া নাকি কলকে পোড়া? কারণ যদি উত্তর যেটাই হোক না কেন, বিটিভি সাউন্ড হচ্ছে। চলো রণ ভাষা ঘন সাউন্ড এমন হচ্ছে কেন? জানি, বুঝছো? জানি। ওকে, দেখো, তারপরে দেখো ভাই, সমস্যা হবে না, একটু খিসকিয়ে বসে থাকো, সমস্যা সমাধান হয়ে যাবে। টেকনিক্যাল বিষয় তো, না আমাদের হাত নাই। তাহলে এই যোগু আল্লাহ দিকে কি পোড়া ছেকা দিত? সেটা হচ্ছে আমার শুরু করতে হচ্ছে কলকে পোড়া। কি ভাই? কলকে পোড়া ছেকা দিত। হ্যাঁ, ওকে, কলকে পোড়া। এখন কলকে পোড়া মানে কি জানো? কলকে মানে হচ্ছে হুকা আছে না, ও হুকা, ওই হুকাগুলো তোমার হচ্ছে কি করতো? হুকাগুলো দিয়ে তোমার হচ্ছে ছেকা দিত আর কি, এরকম হুকা দিয়ে ছেকা দিত, বুঝছো? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। এরপরে আসি, এর পরবর্তী প্রশ্ন আমি আসি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এইটা, তোমার চলে আসছি বাংলা পদ্য সাজেশনের মধ্যে আসছি। বাংলা পদ্যগুলো তুমি কি কি পড়বা? হ্যাঁ, একদম বলছে ভাই আপনি আবার যোগের মতো। আমি যোগের মতো হবে কেন ভাই? যোগ যাচ্ছে একটা সিম্পল চরিত্র আর কি, চরিত্র বুঝাইছে যে সমাজের মধ্যে এরকম লোক থাকতে এখনো অহরহ আছে। হ্যাঁ, তাহলে দেখো বাংলা গদ্য সাজেশন, বুঝছো? বাংলা গদ্য সাজেশন কি বলছে দেখো, এখানে গদ্য সাজেশনের মধ্যে কি দিয়েছি? এটা হচ্ছে আমার বিভীষণের প্রতি মেঘনাদ। এটা চাচা, এটা ভাগনা আর কি, বুঝছো? এটা চাচা, এটা হচ্ছে ভাগনা। এখন বিভীষণের প্রতি মেঘনাদ থেকে প্রতি পরীক্ষায় প্রশ্ন দেয়, সেটা হচ্ছে শব্দ থেকে বেশি দেয়, শব্দ থেকে আসে, বিভীষণের প্রতি মেঘনাদ শব্দ থেকে আসে, এবং বলে যে তস্কর অর্থ কি? এটা বলে তস্কর অর্থ কি। হ্যাঁ, মেঘনাথকে কি নামে ডাকা হয়েছে? মেঘনাথকে বলা হয়েছে ধীমান, ইন্দ্রজিৎ, তারপর হচ্ছে কি তোমার বাসবত্রাস, মেঘনাথকে বলা হয়েছে। বিভীষণকে বলা হয়েছে রাবণের দাস। হ্যাঁ, রাবণের দাস। লক্ষণকে বলা হয়েছে তস্কর, লক্ষণকে বলা হয়েছে সুমিত্রা। হ্যাঁ, এরকম বলা হয়েছে। তো এই যে নামগুলো যে আছে, বুঝতে পারছো? নামগুলো যে আছে, এই গল্পটা থেকে, কবিতা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এটা ফুল সিলেবাস থেকে আসবে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বলি বিভীষণের প্রতি মেঘনাদ যেটা আছে, যা তুমি ভালো মতো দেখবা, বিভীষণের প্রতি মেঘনাদ লাইন বাই লাইন ভালো মতো পড়বা। হ্যাঁ, লাইন বাই লাইন একটু ভালো মতো দেখবা। তাহলে এই গল্প থেকে তুমি দেখবা বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের কয় ভাই? বিভীষণের রাবণের ছেলের নাম কি? মেঘনাদ। মেঘনাদ যে জয় করছে, মেঘনাদ কিভাবে জয় করলো, তাছাড়া কি বললো? হ্যাঁ, তবে লক্ষণকে কি বলা হয়েছে, লক্ষণকে গল্পের মধ্যে কি বলা পরিচয় করা দেওয়া হয়েছে, এই জিনিসগুলো ভালো দেখতে হবে, নাহলে কোনটায়। ওকে, ঠিক আছে, দেখো তাহলে দেখো তোমার সোনার তরী কি বলছে? সোনার তরী রবীন্দ্রনাথের লেখা সোনার তরী, ঠিক আছে? সোনার তরী ভালো মতো দেখবো। সোনার তরীর মধ্যে কৃষক কি? হ্যাঁ, কৃষকের চরিত্রটা কি? হ্যাঁ, পরে হচ্ছে মাঝি চরিত্রটা কি দেখবা, এবং এই জিনিসটা খেয়াল রাখবা, একটু বলে দিচ্ছি, এই জিনিসটা খেয়াল রাখবা। সোনার তরীর মধ্যে কি জানি আছে? গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। এই যে তোমার হচ্ছে এই যে সোনার তরী কবিতার মধ্যে লাইন যেগুলো আছে না, লাইনগুলো সুন্দর মতো মুখস্থ রাখবা। মানে তুমি এমনভাবে পড়বা যাতে কোনো একটা শব্দ মাঝখান থেকে বাদ না পড়ে যায়। লাইন পড়ছো, যাতে তোমাকে শব্দ থেকে, মানে একটা লাইন থেকে একটা শব্দ উঠাই দিলাম, তুমি যাতে বলতে পারো যে এই মাঝখানে এই লাইনটা হবে, এই লাইনটা বা এই শব্দটা হবে, এভাবে পড়বা, লাস্ট মুহূর্তে ঠিক এভাবে পড়বা। আমি আবার বলে দিচ্ছি, হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি যে তুমি যখন কবিতা পড়বা, কবিতা পড়ার সময় প্রত্যেকটা কবিতার লাইন, যে মনে করো আমার এই সোনার তরী কবিতার লাইনগুলো ভালো মতো দেখবা, যাতে করে তোমাকে যদি কোনো এক লাইন থেকে শব্দ একটা উঠাই দেওয়া হয়,
তাহলে তুমি বলতে পারো যে এখানে এই শব্দটা হবে, এই শব্দটা পারফেক্ট, বা এই শব্দটা আমি পড়েছি, এই শব্দটা মাঝখানে হবে, এরকম যাতে হয়। কারণ আমি তোমাকে বলতেছি না যে কবিতা তোমাকে মুখস্থ করতে হবে, আমি কখনোই তোমাকে বলবো না, এই সময়ের মধ্যে কখনোই সম্ভব না। তুমি এমনভাবে পড়বা যাতে একটা শব্দ যদি ওখান থেকে উঠাই দেওয়া হয় বা বলা হয় যে শূন্যস্থানে কি বসবে, তখন তুমি যেতে পারো এটা মাথাতে, তোমার মাথায় যাতে ক্যাচ করে যে এখানে এই শব্দটা পড়েছিলাম, এটা দেখাই। বুঝতে পারছো? এভাবে দেখাবো আর কি। ওকে ভাইরা, ঠিক আছে। তারপর দেখো বিদ্রোহী কবিতা, ঠিক একইভাবে বিদ্রোহী কবিতার মধ্যে যে অনেকগুলো নাম আছে, অনেকগুলো দেবতার নাম আছে, অনেকগুলো তোমার হচ্ছে ভীম, আবার তোমার হচ্ছে এখানে নাম আছে, একটা নাম দেখাই তোমাকে, শব্দার্থ দেখাই। যেমন বলছে তোমার হচ্ছে এরকম একটা শব্দ বলছে তোমার এই যে এই কি বলে সুদ, হ্যাঁ এই সুদ শব্দের অর্থ কি? ইন্দ্রাণী সুদ বলা হয়েছে না, ইন্দ্রাণী সুদ। এই সুদ মানে কি? হোয়াট ইজ মিনিং একটা সুদ মানে কি? ওকে, তাহলে এই সুদ মানে কি ভাই? এই সুদ মানে কি কবিতা আসতে পারে, হ্যাঁ প্রশ্ন আসতে পারে। তাহলে তাহারই পরে মনে দেখি, এই তাহারই পরে মনের মধ্যে, এই তাহারই পরে মনে, খেয়াল করো, এই তাহারই পরে মনের মধ্যে কবিতা প্রশ্ন সবচেয়ে বেশি আসে। কেন জানি আসলে আমি বুঝি না, মানে ছোট্ট একটা কবিতা, খুব সহজ একটা কবিতা, কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। তাহারই পরে মনের মধ্যে কোন থেকে বাতাস বয়ে যাচ্ছে, দক্ষিণা বাতাস, হ্যাঁ কোন ঋতুর নাম নাই, কোন মাকে শীত যায়, এরকম অনেক কাহিনী বলা হয়েছে। তাহলে তাহারই মনে এই কবিতাটা একটু গুরুত্বপূর্ণ। এবং রোকেয়া সাখাওয়াত হোসেন তোমার হচ্ছে ভালো মতো দেখবা, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, কি বলি, হ্যাঁ সুফিয়া কামাল, হ্যাঁ সুফিয়া কামাল, সরি, এই সুফিয়া কামাল সম্পর্কে একটু জেনে নিবা, হ্যাঁ সুত মানে পুত্র, এই গুড, সাবাস। তাহলে তাহারই পরে মনে, তাহারই মনে সুফিয়া কামাল, সুফিয়া কামালের দ্বিতীয় স্বামীর নাম কি, প্রথম স্বামীর নাম কি ছিল, এগুলো দেখবা। পাশাপাশি সুফিয়া কামালের জন্মস্থান কোথায়, জন্মস্থান প্রত্যেক বাড়ি কোথায়, প্রত্যেক বাড়ি, হ্যাঁ এগুলো দেখবা, হ্যাঁ জন্মস্থান কোথায় এবং প্রত্যেক বাসা কোথায়, এটা তোমাকে দেখতে হবে। এখান থেকে আসে, সিলেবাসের বাইরে 100% আসবে, সিলেবাসের ভিতর থেকে কম আসে, বাইরে থেকে আসে, হ্যাঁ এটা দেখবা। পরে দেখো 18 বছর বয়স, রে 18 বছর বয়স, মানে আমরা সবাই এখন এই বয়সটা পার হয়েছি, হ্যাঁ 18 বছর, যারা আমার সাথে যুক্ত আছো বা আমি সহ তোমরা সবাই এই বয়সের উপরে চলে গেছো, বুঝছো? মানে যেহেতু এই বয়সে পার হয়ে গেছো, তাহলে এই বয়সের অভিজ্ঞতা কি জানা আছে না ভাইয়া? এই বয়সে কি করে না করে সব জানা আছে না? এই বয়সে কি হয় না হয় সব জানা আছে না? জানা আছে, তাহলে আর ভয় কিসের? তাহলে এটাতে আজ করলে সবগুলো পারবা, ঠিক আছে? এই 18 বছর বয়স কবিতাটা কোন ছন্দে রচিত, এটা পরীক্ষা আসে। হ্যাঁ আবার বলে দিচ্ছি, এখানে যতগুলো আজ কবিতা আছে কোনটা কোন ছন্দে রচিত, এগুলো ফালা মুখস্থ করে ফেলবা। কষ্ট করলে জানি কষ্ট হবে, তারপর মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তাহলে কোনটা কোন ছন্দ রচিত, এগুলো একবার কি করবা, খেয়ে ফেলবা। হ্যাঁ এখান থেকে দেখছে একটা প্রশ্ন আসছে, ডি নোটটা আসবে, আমি বলে দিচ্ছি ডি নোটটা একটা পাবা, কোনটা কোন ছন্দে রচিত, হ্যাঁ কোনটা কোন ছন্দে রচিত, এখান থেকে একটা প্রশ্ন আসবে। কবিতাগুলো ভালো মতো দেখে নাও, হ্যাঁ ওকে ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে মাত্রাবি তো বলছে একজন। তাহলে এই যে দেখো ফেব্রুয়ারি 1969 মধ্যে কার হাতে পতাকা, কার হাতে তোমার হচ্ছে অজস্র বর্ণমালা, হ্যাঁ এগুলো একটু দেখবা। কার হাতে তোমার হচ্ছে সালাম রফিক, বা এগুলোর হাতে কার ছিল, মানে সালামের হাতে কি ছিল, হ্যাঁ রফিকের হাতে কি ছিল, বর্ণমালার হাতে কি ছিল, এগুলো পরীক্ষায় দেখবা একটু। পরে দেখো আমি কিংবদন্তি কথা বলছি, এখানে শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এবং আমি কিংবদন্তি কথা বলছি এর মধ্যে ভালোবাসা দিলে কে মরে যায়, মা মরে যায়। পরে হচ্ছে এখানে যে চরিত্রগুলো বলা হয়েছে এগুলো দেখবা। পরে দেখো নুরুদ্দিনের কথা মনে পড়ে, নুরুদ্দিনের কাজের কথা মনে পড়ে যায়, মানে কোন অঞ্চলের কথা বলেছে, রংপুরের অঞ্চল কথা বলেছে, কত সালে কথা বলেছে এটা দেখবা, কত সালে কথা বলেছে এবং হচ্ছে কাদের কথা বলেছে ভালো দেখবা। তাহলে এই যে আমি এই যে কবিতাগুলোর নাম বলছি এগুলো একটু সুন্দর মতো দেখবা, এগুলো ভালো মতো দেখবা। আর বাকিগুলো যে দেখবে না এরকম না, তুমি এইগুলো ভালো মতো দেখবা একবারে, এগুলো একবার খুব সুন্দর মতো, এগুলো লাইন বাই লাইন ধরে দেখবা, হ্যাঁ লাইন বাই লাইন ধরে দেখবা। এগুলো শেষ হওয়ার পরে তোমার হাতে যদি সময় থাকে তাহলে বাকিগুলো পড়বা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, পরবর্তী আসিবা। দেখো তাহলে আমি এটা আমার ডান হয়ে গেছে, হ্যাঁ এটা আমার ডান, ওকে এটা আমার ডান। পরবর্তী আসি, দেখো পরবর্তী স্লাইডে আসে আমি এটা দেখো কবিতা কি, মানে এই কবিতা থেকে যে প্রশ্ন আসতে পারে, বিভূষণের প্রতি মেঘনাথ কবিতায় কাকে বাসব ত্রাস, মানে বাসবকে যে বিজয় করছে আর কি, বুঝছো? বাসব ত্রাস বলা হয়েছে। এখন তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে বলছে, বলো দেখি বাসব ত্রাস কাকে বলা হয়েছে? বাসব ত্রাস পরে হচ্ছে ধীমান, হ্যাঁ ধীমান বলা হয়েছে, পরে হচ্ছে বাসব ত্রাস বলা হয়েছে, বাসব ত্রাস, হ্যাঁ বাসব ত্রাস বলা হয়েছে। এরপর হচ্ছে কি ইন্দ্রজিৎ, হ্যাঁ অরিন্দ্রম বলা হয়েছে, ইন্দ্রজিৎ, হ্যাঁ ইন্দ্রজিৎ বলা হয়েছে। পরে হচ্ছে কি ধীমান তো দেখলাম, অরিন্দম, ওরিকে যে দমন করে যে অরিন্দ্রম, হ্যাঁ
অরিন্দম এরকম বলা হয়েছে। তাহলে এই যে নামগুলো বলছি, এই নামগুলো কাকে বলা হয়েছে? সবগুলো গুড, সাবাস, মেঘনাথকে বলা হয়েছে। মেঘনাথকে কি বলা হয়েছে ভাইয়া? এই যে একটু বললাম ধীমান বলা হয়েছে, ধীমান, এটা ধীমান। পরে হচ্ছে কি বাসব ত্রাস বলা হয়েছে কবিতার মধ্যে, বাসব ত্রাস। পরে কি বলা হয়েছে? বলা হয়েছে অরিন্দম, হ্যাঁ অরিন্দম, হ্যাঁ। পরে কি বলা হয়েছে? বলা হয়েছে ইন্দ্রজিৎ, কি জিৎ ভাইয়া? ইন্দ্রজিৎ বলা হয়েছে। এই নামগুলো কাকে বলা হয়েছে ভাইয়া? এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমার মেঘনাথকে বোঝানো হয়েছে। আর বিভীষণের প্রতি মেঘনাথ, বিভীষণকে বোঝানো হচ্ছে রাবণের দাস, রাঘবের দাস। হ্যাঁ, রাঘবের দাসকে ভাইয়া সে হচ্ছে বিভীষণ, মনে রাখবা। রাঘবের দাস হচ্ছে আমার কে? বিভীষণ। তাহলে এই চরিত্রগুলো মনে রাখবা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এখানে মেঘনাথ, সঠিক উত্তর হচ্ছে আমার মেঘনাথ। ওকে, ডান। হ্যাঁ, ওকে, দেখো পরবর্তী আসি, দেখো খেয়াল করো। পরবর্তী হচ্ছে আমার এই যে উত্তর পাই গেছি, উত্তরটা পরে পাই, পরবর্তী প্রশ্ন দেখি। এইখানে হচ্ছে আমার এই যে দেখি কবি পরিচিতি দেখি। এখন দেখবা কবিতা পরিচিতি থেকে প্রশ্ন আসবে, কবিতা পরিচিতি থেকে প্রশ্ন আসবে। বলবে মেঘের মধুসূদন লেখা কোনটা, বাসা কোনটা, বাসা কোন জায়গায়, হ্যাঁ ওনার কি বিখ্যাত জিনিস যেগুলো আছে এগুলো দেখতে হবে। এই দেখো খেয়াল করো ভাই, আর তোমাকে যেগুলো বলতেছি সেগুলো দেখো। তুমি কি দেখবা? মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত যদি পরীক্ষা আসে, স্মৃতি বিজড়িত নদী, হ্যাঁ মনে করো বলছে স্মৃতি বিজড়িত নদী কোনটা? তুমি বললা কপোতাক্ষ নদ, বললা মাইকেল মধুসূদন দত্ত। সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরে কি? পরে হচ্ছে আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার সম্পর্কে একটু ধরবা। পরে হচ্ছে রবি ঠাকুর সম্পর্কে দেখবা। প্রমোদ চৌধুরী, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রমোদ চৌধুরীর মধ্যে থেকে যে প্রশ্নটা পরীক্ষা আসে, এই প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কোনটা? সেটা হচ্ছে কি এই যে এটা বীরবল। আমরা ছোটবেলায় পড়তাম প্রথম চৌধুরী, তোমরা হয়তো এই বলটা করছো আমার মতো। আমরা প্রথম যখন পড়তাম তখন আমি ভাবছিলাম যে এটা প্রথম চৌধুরী। হ্যাঁ, এখন পরীক্ষা মনে কিরকম আসলো যে বললো প্রথম থেকে বলছে প্রথম থেকে প্রমোদ, কোন ধ্বনি পরিবর্তন? মনে করো দেখ দিলাম একটা সাপোজ আর কি, বুঝছো? প্রথম থেকে প্রমোদ, বুঝছো? প্রথম থেকে প্রমোদ হয়ে গেছে। এখন আমাকে বলতে হবে, মনে করো প্রমোদ চৌধুরী সম্পর্কে পরীক্ষা প্রশ্ন দিল না, দিল যে এটা কি দিছে দেখো একই, কিন্তু প্রমোদ চৌধুরী দাও মানে এটা দাও একটু কাছাকাছি আর কি। প্রমোদ চৌধুরী থেকে দিল প্রথম থেকে দিল প্রমোদ। এখন আমাকে বলতে হবে যে এটা কোন ধ্বনির পরিবর্তন? এটা কি ব্যঞ্জন বিকৃত নাকি ধ্বনি বিপর্যয়, কোনটা? ওকে বলো তো। হ্যাঁ, একজন বলছে ধ্বনি মন্থা বলছে ধ্বনি বিপর্যয় পায়। প্রমোদ থেকে প্রথম বা প্রথম থেকে প্রমোদ, হ্যাঁ বলো একটু বলতে হবে দ্রুত ভাইয়া। তাহলে প্রমোদ চৌধুরী প্রথম চৌধুরী থেকে প্রমোদ হয়ে গেছে, মনে করে এটা। তাহলে এটা কোন ধ্বনি পরিবর্তন? এই যে একজন বলছে ভাইয়া প্রথম চৌধুরী বলতে স্যারের কাছে মারি গেছি। তাহলে এরকম আমরা খাইছি, বচ্চা পরীক্ষায় রিডিং পড়তে গিয়ে বলতো রিডিং পড়ো, বলতাম প্রথম চৌধুরী, হ্যাঁ বীরবল এটা বলতাম, বুঝতে পারছো? তাহলে এই যে দেখো প্রথম থেকে প্রমোদ, এটা কি? এটা হচ্ছে আমার ধ্বনি বিপর্যয়। কি ভাইয়া? ধ্বনি বিপর্যয়, ঠিক আছে, ধ্বনি বিপর্যয়টা। ওকে ডান, ওকে ডান, ধ্বনি বিপর্যয় উদাহরণ পেয়ে, হ্যাঁ মনে রাখবা। পরে দেখি আমার কি দেখি খেয়াল করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটা দেখছিলাম আমি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় উপন্যাসটা সেটা কি? এই পথের পাঁচালী। হ্যাঁ, এগুলো দেখবা। আমার কেন জানি মনে হয় এই লোকটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন দিবেই, হ্যাঁ মনে হয় আর কি, মনে হয় জাস্ট আমি আমার অভিব্যক্তি বস করলাম, আমার মনে হয় এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার লেখাগুলো অনেক সুন্দর, ওনার উপন্যাসগুলো অনেক সুন্দর। ওনার উপন্যাসগুলো হচ্ছে মানুষের দুঃখ কষ্ট নিয়ে সুন্দর মতো লেখা। তুমি দেখবা পথের পাঁচালী পড়লে তৎকালীন সময় বাংলার সমাজ ব্যবস্থা কিরকম ছিল, এত দুরবস্থা ছিল যে মানুষ না খেয়ে মারা যেত, বুঝছো? না খেয়ে মারা যেত। তো চিত্রগুলো জাস্ট উনি তুলে ধরছেন। পরে জীবনানন্দ দাশ, সে তো প্রেমিক কবি, চুল তার কবেকার, তারপর কি বিদিশার নেশা, এরকম আর কি। তাহলে যে জীবনানন্দ দাশের তোমার হচ্ছে কবিতা এরকম, বুঝছো? তাহলে উনি হচ্ছে প্রেমিক কবি আর কি। ওনার যে ছদ্মনামগুলো আছে ছন্দরা বলে মুখস্থ রাখবা ভাইয়ারা, একটু মনে রাখবা, হ্যাঁ ওকে। তাহলে ভাই খেয়াল করো, পরে দেখি আমি এগুলো দেখবা। এগুলোর পাশাপাশি এই পাশে একটু আসি, এই পাশে দেখি। এই পাশে হচ্ছে আমাদের জাতীয় কবি আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় কি? মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে পদ্মা নদীর মাঝি, হ্যাঁ পদ্মা নদীর মাঝি, এটা দেখবা পদ্মা নদীর মাঝি। এরপর সুফিয়া কামাল, মানে যেগুলো গুরুত্বপূর্ণ। পরে শামসুর রহমান, হ্যাঁ নাগরিক কবি শামসুর রহমান। পরে কি? আবু জাফর উবায়দুল্লাহ। ভাইয়া তোমাকে আমি যে কবি পরিচিতি দিয়েছি বা যেগুলো তোমাকে পড়তে বলতেছি, এই স্লাইডে যেগুলো দেখছি ভালো মতো পড়ে যাও, একটু পড়ে যাও, হ্যাঁ ভালো মতো পড়ে যাও একটু, হ্যাঁ ওকে। এবং এই কবিগুলো যা আছে, এনার যা আছে
এনাদের সম্পর্কে যে তোমার হচ্ছে ছদ্মনামগুলো আছে বা উপাধি বলো, যেটাই বলো না কেন, ছদ্মনাম বলো, সাহিত্যিক নাম বলো, উপাধি বলো, যেটাই বলো না কেন সুন্দর মতো পড়ে যাবা। মানে কাজী নজরুলের উপাধি কি বা ছদ্মনাম কি এগুলো পড়বা, শামসুর রহমানের ছদ্মনাম কি, মানিক বন্দ্যোপাধ্যায়ের কি, এগুলো একটু দেখে যাবা। হ্যাঁ, এগুলো দেখে যাবা, এগুলো থেকে দেয়, প্রশ্ন দেয়। হ্যাঁ, অপরাজিতা। ওকে, ঠিক আছে ভাইয়া, আমি পেয়ে গেছি, আমি দেখাইতে পারছি তোমাদেরকে। পরবর্তী আসি, দেখো পরবর্তী যে একারে বাংলা প্রথম পত্রের সর্বশেষ পাঠ হচ্ছে লাল সালু, একটা প্রশ্ন কনফার্ম। সিরাজদৌল্লা থেকে একটা প্রশ্ন কনফার্ম। যাও, একটা প্রশ্ন এখানে একটা, এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, দুইটা প্রশ্ন কনফার্ম। এখন কোন দুইটা আসবে সেটা তো আমি জানি না, বাট আমি তোমাকে বলে দিতে পারবো যে লাল সালু থেকে একটা প্রশ্ন, তুমি এখানে কোনো সন্দেহ নাই, মানে এখানে সন্দেহের কোনো অবকাশই না, বুঝছো, এখানে নাই কোনো সন্দেহ নাই, এখান থেকে আসবেই। ওকে, ওকে, ঠিক আছে ভাইরা, ঠিক আছে। এরপর আসি, এর পরবর্তী আমরা আসি, পরবর্তী দেখবো আর কি। হ্যাঁ, ওকে, আমি তাকে দেখবা তাহলে লাল সালু উপন্যাসের মধ্যে চরিত্রগুলো দেখবা, লাইন বাই লাইন ধরে পড়বা, কে আগে কি বলছে। এই যে এখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে, সিরাজদৌল্লা থেকে প্রশ্ন আসে এরকম যে তোমার হচ্ছে এই সিরাজদৌল্লা থেকে এরকম প্রশ্ন আসে যে এই লাইনটা কে বলছে, ওই লাইনটা কে বলছে, এই লাইনটা কার সম্পর্কে বলা হয়েছে, এগুলো আসে। আর লাল সালু থেকে যেটা সবচেয়ে বেশি আসে যে বলা হয় এখানে চরিত্র সম্পর্কে প্রশ্ন দেয়। মনে করো বলো মোদির সম্পর্কে কোনটা সঠিক, বলো এরকম প্রশ্ন যে মোদির সম্পর্কে নিচের কোনটা সঠিক। আবার বললো যে রহিমের সম্পর্কে কোনটা সঠিক। হ্যাঁ, যমুনার সম্পর্কে কোনটা, যমুনা হচ্ছে আধুনিক যুগের মেয়ে, রহিমা হচ্ছে ওই বাংলা সিনেমার তোমার হচ্ছে শাবানার মতো আর কি, চুপচাপ থেকে সেলাই কাঁথা সেলাই করে এরকম। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমি বুঝতে পারছি ভাই তোমাদেরকে লাল সালু আর সিরাজদৌল্লা, ভালো মতো পড়বা। হ্যাঁ, ওকে, ঠিক আছে, পরবর্তী দেখি ভাইয়া। এখন আসি, এগুলো দেখছি কই বুঝি দেখলাম, এটা সিরিয়াল তো আমি দেখলাম একটু আগে। ওকে, এখন এই পাশে বাংলা ব্যাকরণ পাঠে আসি। 15 নাম্বার এখান থেকে আসবে ইনশাল্লাহ, 15 নাম্বার প্রশ্ন এখান থেকে পাবা। তাহলে বাংলা ব্যাকরণ পাঠে ঢুকতেছি আমি। বাংলা ব্যাকরণ পাঠে তুমি যেখানে দেখবা, যেগুলো দেখবা। ওকে, তাহলে যে বাংলা ব্যাকরণ অংশ সাজেশন দেখো, খেয়াল করো, দেখো কি পড়বা। এই দেখছি সন্ধি, প্রথম তোমাকে আমি দিছি কি সন্ধি, প্রথম কি দিছি সন্ধি। পরে কি বলছি উপসর্গ প্রত্যয়, উপসর্গ থেকে কি প্রশ্ন আসে, একেবারে বেসিক থেকে আসে, একেবারে বেসিক। তোমাকে বলবে না অত্যাচার এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, এটা একটু ডিপ কোশ্চেন, বুঝছো, এরকম দিবে না। তোমাকে বলতে পারে যে বাংলা বা খাঁটি বাংলা, বললো মনে করে দিছি খাঁটি বাংলা উপসর্গ কয়টা, বলছে উপসর্গ কয়টা। হ্যাঁ, উপসর্গ কয়টি বলছে, বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কয়টা, তুমি উত্তর দিলা 20টা। এইভাবে কেরোজ দিবে, বাংলা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে কয়টা, 21টা। কয়টা, 21টা। মনে রাখবা, বাঙালি মানুষ সবসময় বেশি খায়, বেশি চায়। তাহলে বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? ওকে, তাহলে বাংলা উপসর্গ হচ্ছে আমার 21টা। আর তৎসম উপসর্গ, দ্যাট মিনস সংস্কৃত। কি ভাইয়া? সংস্কৃত। তৎসম বলুক বা সংস্কৃত বলুক, যে নামে পরীক্ষা আসুন না কেন, উত্তর কয়টা হবে? 20টা। কয়টা? 20টা। এবং এই তৎসম বলি, মনে করো তৎসম বললাম পাশে বাংলাও বললাম। এখন এই দুইটা লোকের মধ্যে কি কমন? তৎসমের মধ্যে এরকম কিছু উপসর্গ আছে যেগুলো বাংলার মধ্যে আছে, অর্থাৎ এই দুইটার মধ্যে উভয়টার জায়গায় কমন। কয়টা? 4টা। আমরা বলতেছি তৎসম উপসর্গ 20টা, বাংলা উপসর্গ হচ্ছে 21টা, কিন্তু এই যে 41টার মধ্যে, কয়টার মধ্যে? 4 এ 1 41। কত? 4 এ 1 41। তৎসম আর বাংলা দুইটা মিলে হচ্ছে 41। এই 41টার মধ্যে 4টা, কয়টা? 4টা উপসর্গ আছে যেটা দুইটার মধ্যে আছে কমন। সেটা কি? ওই যে আ, পরে কি সু, পড়েছে বি, পড়েছে নি। এই যে এই চারটা হচ্ছে বাংলাতেও আছে, আবার তৎসমের মধ্যে আছে। তাহলে এই 4টা। এখন মোট প্রশ্ন পরীক্ষা আসতে পারে, তোমাকে বললো আকণ্ঠ, কি বলছে? আকণ্ঠ। কি বলছে ভাই? আকণ্ঠ বলছে। এখন বলতে হবে আকণ্ঠর মধ্যে আ, এটা কোন উপসর্গ? এখন তোমার মাথায় বাড়ি যে ভাইয়া চিন্তা হয়ে গেল যে আকণ্ঠর মধ্যে আ আছে, আ বাংলার মধ্যেও আছে, আবার তৎসমের মধ্যে আছে। এখন আমি কিভাবে বুঝবো যে এই আটা তৎসম নাকি বাংলা? আমি কিভাবে বুঝবো? তুমি বোঝার জন্য যেটা করবা, এই যে আ আছে না, দেখবা আর পর কি আছে? কণ্ঠ। যদি দেখো কোনো শব্দের মধ্যে মূর্ধন্য আছে, মূর্ধন্য স আছে, খিউ আছে, যুক্ত বর্ণ আছে, তাহলে সেটা চোখ বুঝে বলে ফেলবো সেটা হচ্ছে তৎসম। সেটা কি? সেটা হচ্ছে তৎসম। সেটা কিভাবে তৎসম? এখন আমাকে বলো তো দেখি,
আকণ্ঠ, আকণ্ঠের মধ্যে কণ্ঠ যুক্ত বর্ণ দেওয়া আছে, পাশাপাশি এখানে মূর্ধন্য দেওয়া আছে, তার মানে এটা কি হবে? অবশ্যই তৎসম হবে, তবে তৎসম উপসর্গ হবে। সিম্পল, একেবারে সিম্পল, ভাবার কিছু নাই। ওকে, ঠিক আছে বা ওকে। ওকে ভাইয়া, তৎসম, তাহলে ঠিক হয়ে গেছে, এটা হয়ে গেছে। পরবর্তী আসি, পরবর্তী কি বল? শব্দের উৎপত্তি। এখান থেকে একটা প্রশ্ন পাবা প্রিয় ভাইরা, তোমাকে বলতেছে এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন পাবা, কোন প্রশ্ন পাবা সেটা তোমাকে বলে দিচ্ছি আমি, কিরকম প্রশ্ন আসবে। তুমি হয়তো দেখছো এরকম প্রশ্ন আসছে, এই যে এরকম, তুমি হয়তো দেখছো পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে। কিরকম প্রশ্ন দেখো, বলে দিচ্ছি তোমাকে। শব্দের উৎপত্তি বা শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ থেকে বি নোটের প্রশ্ন আসছে, বি নোটে একটা প্রশ্ন আসছে। কিরকম প্রশ্ন আছে দেখো, এই শ্রেণী বিভাগ থেকে আমরা জানি শব্দ উচ্চারণে 5 প্রকার, মানে উচ্চারণে কয় প্রকার? 5 প্রকার। শব্দ গঠন অনুসারে গাও 235 মনে আছে তোমাদের, হয়তো পেট বেঁচে পড়াইছিলাম, ডিম বেঁচে পড়াইছিলাম আর কি। পরে হচ্ছে অর্থ অনুসারে, হ্যাঁ অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, আর গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। তো গাও 235 মধ্যে পড়াইছিলাম। তাহলে অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, কি কি আছে? এটা হচ্ছে যৌগিক শব্দ, একটা রূঢ় শব্দ, একটা যোগরূঢ় শব্দ। তোমরা হয়তো পড়ছো এগুলো, এগুলো দিয়ে একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, ভাই প্রশ্ন আসতে পারে। মনে করো পরীক্ষা একটা প্রশ্ন দিল আনারস, কি দিল ভাইয়া? আনারস। আনারস কোন দেশের শব্দ বললো? আনারস কোন দেশের শব্দ বললো? হ্যাঁ, তাহলে আনারস কোন দেশের শব্দ? পরে বললো বালতি, কি বলছে? বালতি। পরে বন্দুক, পরে কি বলছে? বন্দুক। পরে আলকাত্রা বলছে, আলকাত্রা। হ্যাঁ, আলকাত্রা, হ্যাঁ আলকাত্রা, আলকাত্রা বলছে। পরে বললো তোমাকে যে আলকাত্রা বলেছে চাবি, বলো চাবি, হ্যাঁ চাবি বললো, বলছে বালতি বলছে, বলেছে কি চাবি। পরে তালা, হ্যাঁ তালা বলছে। আরো হইতে পারে এরকম যে খ্রিস্টান, পাত্রী, গির্জা, এগুলো বলছে। এগুলো কোন দেশের শব্দ? অবশ্যই পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। হ্যাঁ, এই তো গাও 235, সাবু সরকার। ওকে, তাহলে আমি বুঝাতে পারছি তোমাদেরকে। তাহলে এই যে আনারস, পালতি, বালতি, তারপর হচ্ছে বন্দুক, ডাকাত। হ্যাঁ, ডাকাত শব্দ হচ্ছে পর্তুগিজ শব্দ, ডাকাত। আলকাত্রা, হ্যাঁ আলমারি, এই শব্দগুলো হচ্ছে কি? আলমারি শব্দ। কি শব্দ? আলমারি। আলমারি, আলমারি শব্দটা, এই শব্দটা তো, এই শব্দটা হচ্ছে আমার কি? এই শব্দটা হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। তাহলে এগুলো দেখবা। হ্যাঁ, চা, চিনি কোন দেশের শব্দ? চীনা শব্দ। লুঙ্গি শব্দ, লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি, নিজে তাকালাম কেন? যাই হোক, লুঙ্গি। হ্যাঁ, এই লুঙ্গি শব্দটা কোন দেশের শব্দ বলতে হবে, বুঝতে পারছো? লুঙ্গি শব্দটা কোন দেশের শব্দ? বাংলা শব্দ। ওকে ওকে, পর্তুগিজ শব্দ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আশা করি বুঝতে পারছি। পরে দেখো বচন আর সংখ্যা। বচন আর সংখ্যা থেকে, বচন আর সংখ্যা থেকে পরীক্ষা প্রশ্ন কিভাবে আসতে পারে তোমাকে বলে দিচ্ছি। বচন সংখ্যা, বচন আর সংখ্যা। এই বচন আর সংখ্যা যেমন তোমাকে বলতেছে যে এই যে তোমাকে বলছে নিচের কোনটা, বলতেছে নিচের কোনটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। তোমাকে বলছে যে সব, হ্যাঁ সরি এইভাবে না, তোমাকে বলছে নিকর, নিকর, পরে বলছে পুঞ্জ, নিকর পুঞ্জ, পরে হচ্ছে রাশি, রাশি, আর হচ্ছে কি আবলি, আবলি। এখন নিচের সরি আবলি বাদ, এখানে দিল কি? বৃন্দ, বৃন্দ দিল, বৃন্দ। নিচের কোন শব্দটা, নিচের কোন বহুবচনগত শব্দটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়? কোনটা? কোন দেখছো মানুষ নিকর বলা হয়? হ্যাঁ, আবার বলো শিক্ষক নিকর বলা হয় না, শিক্ষক বৃন্দ বলা হয়। তাহলে মানুষের ক্ষেত্রে কি ব্যবহার হয়? প্রাণীবাচক যে শব্দগুলো আছে এগুলোর ক্ষেত্রে বৃন্দ ব্যবহার হয়, সরু উত্তর বৃন্দ। তাহলে কোনটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, কোনটা অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো তোমার জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে। ওকে, মোচা আরাফাত বলছে ভাই কি লুঙ্গি পরে আছেন? তোমাকে কি দেখাইতাম লুঙ্গি পরে আসেনি কা? হ্যাঁ, এগুলো তো খুবই গোপন জিনিস, সেগুলো দেখা যাবে না। হ্যাঁ, এগুলো দেখা যাবে না। পরে দেখো ভাইয়া, ঠিক আছে? পরে দেখো, লুঙ্গিতে, লুঙ্গিতে না, উপরের দিকে মনোযোগ, নিচে না, উপরের দিকে মনোযোগ দাও। উপরে তাকাও, বুঝছো? উপরে তাকাও, উপরে তাকাও, উপরে তাকাও। দেখো, খেয়াল করো কি বলছি। বচন থেকে পরীক্ষা প্রশ্ন এইভাবে আসতে পারে, বচন থেকে পরীক্ষা প্রশ্ন এইভাবে আসতে পারে। বচন কি বলছি? কোনটা, কোনটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, কোনটা অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন শুধুমাত্র প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয়, প্রাণীবাচক সরি প্রাণী, প্রাণী হবে। নিচে কোনটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়? যেমন কি ওই যে বললাম গণ, গণবৃন্দ, গণবৃন্দ, মণ্ডলী, 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 বলছে বর্গ, এই চারটা, এই চারটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। আবার চারটা আছে প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয়, পাশাপাশি অপ্রাণী ক্ষেত্রে ব্যবহার হয়, অপ্রাণী। হ্যাঁ, চারটা, মানে চারটা আছে কি কি? কুল, এটা হচ্ছে কুল, সকল, কুল সকল সব সমূহ, কুল সকল সব সমূহ, এই চারটা, এই চারটা
প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হবে, আবার অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহার হবে, এই চারটা। ঠিক আছে, এই চারটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হবে, অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহার হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি তো বুঝতে পারছি তাহলে কোনটা অপ্রাণীবাচক খাদ্যের ক্ষেত্রে ব্যবহার হয়, কোনটা প্রাণীবাচক খাদ্যের ব্যবহার হয় মনে রাখবা। আর কিছু আছে যেগুলো তোমার কি, কিছু আছে যেগুলো প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় না, শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন যেমন কি শব্দ আছে, যেমন হচ্ছে নিকর, আবলি, পুঞ্জ, রাজা, মালা, রাশি, এগুলা। হ্যাঁ, এরপর আসতে পারে তোমার হচ্ছে পরীক্ষায় কোন শব্দগুলো শুধুমাত্র যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়, কোন শব্দগুলো যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়। পাল আর জুত, পাল আর জুত। এই যে পাল, হ্যাঁ, ঘোড়ার পাল যন্ত্রের ক্ষেত্রে পাবো, পাল আর হচ্ছে জুত, এই জুত, হ্যাঁ, হস্তি জুত, এই যে জুত, এইগুলো, হ্যাঁ, এগুলো শুধুমাত্র যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে ভাইয়া, বুঝতে পারছি। সংখ্যা, সংখ্যা কয় প্রকার ভাইয়া? 4 প্রকার। কি প্রকার ভাইয়া? 4 প্রকার। পরীক্ষা এটা আসে। সংখ্যা, বাংলায় সংখ্যা 4 প্রকার। কি কি? একটা হচ্ছে কি অঙ্কবাচক, একটা হচ্ছে অঙ্কবাচক, তারিখবাচক, হ্যাঁ, একটা তারিখবাচক, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্রমবাচক, হ্যাঁ, ক্রমবাচক, আর একটা কি আমার পূরণবাচক, আর একটা হচ্ছে পূরণবাচক, পূরণবাচক। ঠিক আছে, পূরণবাচক। ওকে, এই 4 প্রকার পড়বা এবং কোনটা কোন বাচক এগুলো তো ডিটেলস পড়াতে হবে ভাইয়া, আমি আর বলতেছি না, একটু দেখে নিবা। হ্যাঁ, দেখে নিবা। পরে কারক আর বিভক্তি, দ্বিরক্তি শব্দ যোজক থেকে আসে। দ্বিরক্তি শব্দ যেমন তোমাকে বললো জ্বর জ্বর ভাব, আমার না একটু জ্বর জ্বর ভাব। হ্যাঁ, যেমন সেদিন তোমার হচ্ছে কাকে জানি আমার পেজে আর কি, পেজে তোমার হচ্ছে এক স্টুডেন্ট মেসেজ দিছে, হ্যাঁ, জানো এরকম বলছে আর কি, হয়তো এরকম বলছে, এরকম বলছে, জাস্ট এরকম বলছে। তোমরা কি পড়ে জানি না, আমি পড়ছি জানো আর কি, বুঝছো? জানো পড়ছি। জানো আমার না, আমি লেখছি আমার না জ্বর জ্বর ভাব, কি জ্বর জ্বর ভাব, বুঝছো? জ্বর জ্বর ভাব এবং লেখছে আর কি, বুঝছো? আমি পরে কি বলছি, আমি পেজ থেকে বলেছি আচ্ছা ঠিক আছে ওষুধ খান, বলা হচ্ছে ডাক্তার দেখান, বুঝছো? ডাক্তার দেখান, জাস্ট আমার পরামর্শ হচ্ছে। এখন সে বললো যে ভাইয়া সরি, কি বলছে মেসেজ দিয়ে বলতেছে ভাই সরি, সরি বলছে। আমি কেন সরি ভাই? কয় ভুল জায়গায় মেসেজ দিয়ে দিচ্ছি, ভুল জায়গায় দিয়ে দিয়েছে, বুঝছো? ভুল জায়গায় দিয়ে দিয়েছে। যাই হোক, ওইটা আমাদের সাবজেক্ট আর কি। ওকে, তাহলে এই যে দেখো তো জ্বর জ্বর কি বলছি ভাইয়া, এই জ্বর জ্বর, এই যে জ্বর জ্বর ভাব, এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? পরীক্ষা আসতে পারে। জ্বর জ্বর ভাব, জ্বর জ্বর পদের দ্বিরুক্তি না শব্দের দ্বিরুক্তি? অবশ্যই এটা শব্দের দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি। কেন? কারণ এখানে বিভক্তি নাই। এখানে কি নাই? এখানে আমার বিভক্তি নাই। ওকে, বিভক্তি নেই, সেজন্য হচ্ছে এটা। তাহলে জ্বর জ্বর শব্দ দ্বিরুক্তি। হ্যাঁ, ওকে, মনে রাখবা। পরে কারকার বিভক্তি, কারকার বিভক্তি মনে রাখবা। ঠিক আছে, কারকার বিভক্তি। পরে দেখো পদাশ্রিত নির্দেশক, জিনিসটা খুবই ছোট, জিনিসটা খুবই ছোট, এই পদাশ্রিত নির্দেশক জিনিসটা খুবই ছোট, কিন্তু পরীক্ষা অনেক ঝাল বেশি, এটা থেকে পরীক্ষা আসে। যেমন বললো এই 2টা সওয়াল আছে, মনে করো আমার 2টা সওয়াল আছে, পরীক্ষা আসতে পারে এরকম। হ্যাঁ, আঞ্চলিক ভাষা আর কি। আমার 2টা, 2 এটা, এই যে টা বলছি না 2টা, এই টাটা কি? এটা কি বচন? এটা কি আর্টিকেল, মানে যেটাকে আমরা পদাশ্রিত নির্দেশক বলি? এটা সংখ্যা। বললো টা, আমার 2টা সওয়াল আছে, সওয়াল। হ্যাঁ, তাহলে 2টা, এই যে টা, এটা হচ্ছে কি? এটা পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, তাহলে আশা করি বুঝতে পারছি, বুঝছো? বুঝতে পারছি। ওকে, তাহলে পরবর্তী আসি ভাই। পরবর্তী স্লাইডে কি আছে? এই যে এটা দেখো। পরে দেখবা যেগুলো দেখবা পারিবারিক শব্দ, যেগুলো আমি তোমাদের ক্লাস দিচ্ছি সেগুলো দেখবা, পাশাপাশি বিগত বছর প্রশ্নগুলো দেখবা, সমার্থক শব্দ এটা দেখবা, বিপরীত শব্দ এটাও দেখবা, ভিন্নার্থক শব্দ এটাও দেখবা। হ্যাঁ, এটাও। ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ। ক্লিয়ার প্রিয় ভাইরা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাইরা। ওকে, ঠিক আছে। বাক্য উপকরণ তারা করবো না ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ওকে, কোনভাবে কি টেক্সট করো সেটা দেখি নাই, আমি আমার দিক থেকে পরামর্শ দিয়ে দিই। তুমি কি করো? ওষুধ খাও, তুমি মেডিসিন নাও, তুমি হচ্ছে কি খাও? ডাক্তারের শরণাপন্ন হও, ডাক্তারের কাছে যাও। তাকে বললে কিছু হবে না, মানে তাকে বললে যে কি হবে তোমাকে সে কি বলবে? সে তোমার সাথে একটু কথা বলবে। তুমি এর চেয়ে ভালো কি করো? এর চেয়ে ভালো তুমি ডাক্তার দেখাও, এর চেয়ে ভালো তুমি একটু কি বলছে মাথায় পানি দাও, একটু রেস্ট নাও, ওষুধ খাও, ফল খাও, কমলা খাও, বুঝছো? কমলা খাও, বুঝে তাকে পিছনে যে সময়টা দিবা ওই সময় কমলা খাও, জুস খাও, শরীর ঠিক হয়ে যাবে, বুঝছো? ওকে, তাহলে এই বিষয়গুলো তুমি দেখবা। এই যে পারিবারিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ আর ভিন্নার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, এগুলো দেখবা। এগুলো ছাড়া পরীক্ষা দিতে যাও না ভাইয়া, এগুলো ছাড়া পরীক্ষা দিতে যাও না। হ্যাঁ, এগুলো দেখে যাও, এগুলো তুমি দেখে যেতে হবে। ওকে, তাহলে ঠিক আছে, এগুলো দেখবা। এখন হ্যাঁ, একজন বলছে বাগধারা ভাইয়া,
হ্যাঁ বাগধারা অ্যাড করি নাই, বাগধারা এই সরি এটা বাগধারা আমার কথা ছিল, বিপুল শব্দ হয়ে গেছে আর কি। বাগধারা ভাই এখানে অ্যাড করি নাই, সরি। হ্যাঁ এটা বাগধারা অ্যাড করো, বাগধারা এখানে ভুল আসছে। ধন্যবাদ ভাই। কে বলছো ভাইয়া? হ্যাঁ একদম বলছে, হ্যাঁ এই যে বলছে, আচ্ছা ওকে। নুসরাত নিথি বলছে বাগধারা হবে। আচ্ছা এখানে বাগধারা হবে, বিপুল শব্দ হবে না। হ্যাঁ বাগধারা মনে রাখবে, বাগধারা। হ্যাঁ বাগধারা অ্যাড করে নিবা ভাইয়ারা, বাগধারা অ্যাড করে নিবা। হ্যাঁ ওকে বাগধারা। তাহলে বিপরীত শব্দ জায়গায় কি বলো? বাগধারা বলো, বাগধারা মাস্ট। হ্যাঁ ওকে প্রিয় ভাইরা, ওকে তাহলে আমি তোমাকে বুঝাতে পারছি, তোমাদের বুঝাতে পারছি। একেবারে শেষ পর্যায়ে আসছে বানা হাজারগুলো, এই লাস্ট মুহূর্তে এগুলো সুন্দর মতো পড়বা, এগুলোকে ধরে ছাটা করে ফেলবা। লাস্ট স্লাইড হচ্ছে আমার এটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ ডান। ওকে পরে সিউ লাগবে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার সিউ লাগবে। এখন আমাকে ছোট করে আলহামদুলিল্লাহ এটা বলবা, পাশাপাশি একটা ডান লিখে দিবা ভাইরা, ওইটা ডান লিখে দিবা, ঠিক আছে? একটু কষ্ট করে ডান লিখে দিবা। ওকে একটু দ্রুত বলো ভাই, এখানে উত্তরটা এখানে আমাদের ক্লাস শেষ, আমার সিউ লাগবে, আমাদের একটু সিউ লাগবে এখন। ওকে আমাকে একটু বলতে হবে আলহামদুলিল্লাহ ক্লাস, তোমার যে সাজেশন দিলাম পাইছো, এখানে আলহামদুলিল্লাহ বলে দাও। এই আলহামদুলিল্লাহ একদিন ইনশাল্লাহ তোমার হচ্ছে ছবিতে যাতে চান্স পাবার একটা আলহামদুলিল্লাহ বলতে পারো। যে ক্লাসে আলহামদুলিল্লাহ বলছো, শেষ করে রেজাল্ট দেওয়ার পরে হয়তো আজকে বিউনিটের রেজাল্ট দিতে পারে, আজকে রেজাল্ট দিতে পারে। যা আমি শুনতে চাই, অনেকেই হয়তো আলহামদুলিল্লাহ বলবে যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে 1 থেকে 2000 মধ্যে বা 1 থেকে 1700-র মধ্যে যারা আছে তারা আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বলবে। প্রিয় ভাইরা সবাই ইচ এন্ড এভরিওয়ান, আমি দেখি একটু নামগুলা সবাই একটু বলো ভাই, কষ্ট করে একটু বলো। একটু বলো। হ্যাঁ ইমরান হোসেন বলছে আলহামদুলিল্লাহ, সাদিয়া বলছে, মেহনুর আক্তার, হ্যাঁ ওকে তারপর সিউ লাগবে। হ্যাঁ তাহমিনা আক্তার বলছো, হ্যাঁ বর্ণা হোসেন বলেছে, মহিউদ্দিন, ইসমিন আক্তার বলছো, ওকে তানিয়া বলছে, ফারজানা আক্তার, সানজিদা রহমান, নাফিসা, মরিয়ম আক্তার, সবাই একটু আলহামদুলিল্লাহ বলতেছে। জান্নাত সিনিকদা বলছো, সিউ লাগবি, মিশকাত, ঈশা চৌধুরী ডান, ঈশা চৌধুরী, কাজী আফিয়া কাজী বলছো, সুমাইয়া বলছো, সুমাইরা বলছে, শান্ত সর্দার নিয়ন বলছো, সিউ লাগবে ইনশাল্লাহ। সিউ লাগবে বনশ্রী রায়, দুর্জয় দাস হীরা বলছো। হ্যাঁ সমাজ দিয়ে নেই বা সমাজ রিসিভ করছি, সমাজটা তেমন অনেক দিই নেই, সমাজটা তেমন দিই নেবে আমি। হ্যাঁ তুমি দাস এগুলো দেখে নিবা, যেগুলো দেখছি এগুলো আগে শেষ করো, পর বাকি সময় দিবা আর কি। হ্যাঁ সিউ লাগবেই, অবশ্যই সিউ লাগবে। তামিম তো বলছি, কাঠপিনসি বলছো, মরিয়ম আক্তার, হুমায়া জান্নাত, সুফিয়ান বলছো, সিউ লাগবে ভাইয়া। ওকে তারপর হচ্ছে ফারজানা মিম বলছো, শান্ত সর্দার, তারপর বলছো এই তো চুরিদেব বলছো, তারপর হচ্ছে পাপ্পি বলছো, হ্যাঁ নুসরাত সাদিক, তানুষা, তারপর হচ্ছে সিন্ধুধর, বল হচ্ছে হ্যাঁ মাসুমা বলছো। তাহলে ঠিক আছে ভাইয়া। রাব্বি বলছো সর্বশেষ। তাহলে আমি আর করলাম না, আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এখানে ডাকছি তোমাদের সাথে খুব শীঘ্রই চবি ক্যাম্পাসের মধ্যে দেখা হবে, হয়তো অফলাইনে দেখতেছো, অনলাইনে দেখতেছো, এখন অফলাইনে আমরা আসবো ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, দেখিয়ে তোমাদের হাসি মুখে পরীক্ষা এক্সাম দিয়ে বের হয়ে বলতে পারো যে আলহামদুলিল্লাহ ভাই পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, এটা শুনতে চাই তোমাদের কাছ থেকে। ঠিক আছে ভাইরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা, নিয়মিত শরীর ঠিক থাকে, একদিন আগাইতে গিয়ে পিছিয়ে না যাও, এটা মাথায় রাখবা। আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।